বন্ধুরা, তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লার্ন টু আর্নে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গতকাল আমরা যে বিষয়টা নিয়ে গত ভিডিওয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন, অর্থাৎ মানুষের রক্ত সংবহনতন্ত্র এবং হার্ট তথা হৃৎপিণ্ড নিয়ে। তো হৃৎপিণ্ডের গঠন নিয়ে আমরা গত ভিডিওয়ে আলোচনাই করেছিলাম যে হৃৎপিণ্ডের অবস্থান কোথায়, তার ওজন কত, হৃৎপিণ্ডকে কোন পর্দা ঘিরে রাখে এবং হৃৎপিণ্ড কতগুলি লেয়ার নিয়ে হৃৎপিণ্ড তৈরি হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওয় আমরা আলোচনা করব যে হৃৎপিণ্ডের অন্তর্ভাগের গঠন। আগের দিন আমরা আলোচনা করেছিলাম হৃৎপিণ্ডের অবস্থান এবং তার আউটার পোর্শনের গঠন কেমন, আজকে তার ইনার পোর্শনের গঠন কেমন এবং হৃৎপিণ্ড কীভাবে ফাংশন করে আমাদের শরীরে। তাহলে চলো শুরু করা যাক। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো এবং ভিডিওটা একবার দেখলে আশা করি তোমাদের রক্ত সংবহন তন্ত্র নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এখানে আমি ভিডিওটায় এই টপিকটা নিয়ে ডিসকাস করার পাশাপাশি পরীক্ষায় এখান দিয়ে কী টাইপের প্রশ্ন দেয় সেটা নিয়েও আলোচনা করেছি। তাহলে চলো এগোনো যাক। দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মানবদেহের হার্ট তথা হৃৎপিণ্ডর কতগুলো চেম্বার বা প্রকোষ্ঠ আছে, সেটা হচ্ছে 4খানা চেম্বার বা প্রকোষ্ঠ। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে হচ্ছে ডান অলিন্দ, যাকে বলা হয় রাইট এট্রিয়াম, ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকল, বাম অলিন্দ বা লেফট এট্রিয়াম এবং বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, অর্থাৎ হৃৎপিণ্ড যদি একটা আমি বক্স মতন ধরি তাহলে হৃৎপিণ্ডে 4খানা প্রকোষ্ঠ আছে। এর মধ্যে উপরের ভাগের অংশটাকে বলা হয় অ্যাট্রিয়াম, নিচেরটাকে বলা হয় ভেন্ট্রিকল। ঠিক আছে, এবার ডান দিকে হলে তাকে বলা হয় রাইট অ্যাট্রিয়াম আর নিচেরটাকে বলা হয় রাইট ভেন্ট্রিকল, এবং বাম দিকে হলে লেফট অ্যাট্রিয়াম এবং নিচেরটাকে বলা হয় লেফট ভেন্ট্রিকল। এগুলোর কাজ কি আমি পরে তোমাকে ছবি দিয়ে একবার বলে দেব পরের স্লাইডে, তাতে তোমার বুঝতে সুবিধা হবে। এবার দেখো, হার্টের ভাল্ব বা কপাটিকা। আমি ভাল্ব তোমাদের আগেই ডিসকাস করেছিলাম যে ভাল্ব হচ্ছে দরজার মতন, যেটা আমাদের শিরা বা যাকে বলা হয় ভেনের মধ্যে থাকে, কিন্তু আর্টারি বা ধমনীর মধ্যে কোনো রকম ভাল্ব থাকে না। এখন ভাল্বের কাজ কি তোমরা জানো, সেটা কি আমি আগের ভিডিও সেটা ডিসকাস করেছিলাম যে ভাল্ব একটা গেটের ন্যায় কাজ করে, যেখান দিয়ে ফ্লো অর্থাৎ প্রবাহ ওরা একমুখী করে, অর্থাৎ প্রবাহ সবসময় একদিকেই হয়, তার বিপরীত দিকে প্রবাহ হবে না। তাহলে কি ভাল্বের কাজ কি? ভাল্বের কাজ হচ্ছে রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করা, মানে একটি নির্দিষ্ট দিকে রক্তের প্রবাহটা যাতে যায় সেটাই ভাল্ব কন্ট্রোল করে। ঠিক আছে, এখন পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দেয় হার্টে ভাল্ব তথা কপাটিকার সংখ্যা কটা। দেখো, হার্টে ভাল্ব তথা কপাটিকার সংখ্যা আছে টোটাল 4খানা। এর মধ্যে 3 ধরনের ভাল্ব বা কপাটিকা মানব হৃৎপিণ্ডে পাওয়া যায়। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সেমিলুনার ভাল্ব বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এর সংখ্যা হচ্ছে 2টি। এটা কোথায় থাকে আমি তোমাকে নেক্সট স্লাইডে দেখাচ্ছি ছবি দিয়ে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেকেন্ড আসছে কি? সেকেন্ড আসছে বাইকাস্পিড বা মিট্রাল ভাল্ব বা দ্বিপত্র কপাটিকা। ঠিক আছে, এই যে দ্বিপত্র কপাটিকা, এই দ্বিপত্র মানে কি সেটাও আমি আলোচনা তোমাদের করে দিচ্ছি। সেকেন্ড আছে কি? দেখো, সেকেন্ড আছে হচ্ছে ট্রাইকাস্পিড বা ত্রিপত্র কপাটিকা, যার সংখ্যা কটা? যার সংখ্যা হচ্ছে 1টি। এখন অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বা সেমিলুনার ভাল্ব, এটাকে তোমরা কিভাবে সহজে মনে রাখতে পারো? দেখো, এখানে লুনার বলে একটা কথা আছে। লুনার মানে কি? লুনার মানে হচ্ছে চাঁদ রিলেটেড, তাই তো? চাঁদ রিলেটেড, তাহলে সেখান দিয়েই আমার কি আসছে? এই অর্ধচন্দ্রাকৃতি কথাটা এখান দিয়েই তোমার আসছে। তাহলে সেমিলুনার ভাল্ব মানে কি? অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, যার সংখ্যা হচ্ছে 2টো। বাইকাস্পিড বা মিট্রাল ভাল্ব, যার বাংলা নাম হচ্ছে দ্বিপত্র কপাটিকা, যার সংখ্যা 1টি। আর একটা কি? ট্রাইকাস্পিড বা ত্রিপত্র কপাটিকা, যার সংখ্যা হচ্ছে 1টি। এখন এই কপাটিকা এবং এই যে কপাটিকাগুলো এবং এই যে চেম্বার বা প্রকোষ্ঠগুলো, এগুলো কোথায় থাকে, এদের ফাংশন কি, সেগুলো আমি নেক্সট স্লাইডে তোমাদের আলোচনা করেছি। এটা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। এবার দেখো, এখানে একটা হার্টের ডায়াগ্রাম আছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল যেটা আমি বললাম, হার্ট যদি একটা আমার বাক্স হয় তাহলে তার উপরে 2টো চেম্বার আছে। এই উপরের চেম্বার দুটিকে বলা হয় অ্যাট্রিয়াম, ডান দিকে থাকলে রাইট অ্যাট্রিয়াম, বাম দিকে থাকলে লেফট অ্যাট্রিয়াম, এবং নিচে যে চেম্বার দুটো আছে তাদেরকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয়। ডান দিকে থাকলে রাইট ভেন্ট্রিকল এবং বাম দিকে থাকলে লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, এবার এই ছবিটা দিয়ে তোমরা বুঝতে পারছো। দেখো, সেটা হচ্ছে এখানে দেখো রাইট অ্যাট্রিয়াম বলে কথাটা লেখা আছে।
তার নিচে দেখো রাইট ভেন্ট্রিকল, যেটা আমি সেম জিনিস এটা বললাম, যদি একটা বাক্স হয় তার উপর আর নিচের প্রকোষ্ঠ, তাই তো, উপরের প্রকোষ্ঠ রাইট এট্রিয়াম, নিচের প্রকোষ্ঠ রাইট ভেন্ট্রিকল। তারপরে কি আছে দেখো বাম দিকে, সেটা কি, সেটা আছে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, মানে এই প্রকোষ্ঠটা, তার নিচে আছে কি লেফট ভেন্ট্রিকল, অর্থাৎ এই প্রকোষ্ঠটা। তাহলে বুঝেছো ব্যাপারটা কি, যে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল, সেগুলো কি। এবার যেটা হয় দেখো, সেটা হচ্ছে ছবিটা ভালোভাবে দেখো, সেটা দেখো নিচে একটা জিনিস লেখা আছে ইনফেরিয়ার ভেনা কাভা। এই ইনফেরিয়ার ভেনা কাভা, ইনফেরিয়ার মানে কি, ইনফেরিয়ার মানে হচ্ছে অধস্তন বা নিম্ন, এটাকে যেটা বাংলায় বলা হয়, যদি বাংলাটা মনে রাখতে না পারো তাহলে ইংলিশই মনে রেখো, কারণ অপশানে তোমার ইংলিশ থাকবেই। ইনফেরিয়ার ভেনা কাভা মানে হচ্ছে নিম্ন মহাশিরা। আর একটা দেখো উপরে লেখা আছে সুপিরিয়ার ভেনা কাভা, যেটা মানে হচ্ছে কি, যেটা মানে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। এবার এই দুটোর কাজ কি সেটা আমি তোমাকে বলছি। এবার ছবিটা দেখলে তোমরা বুঝতে পারছো যে ইনফেরিয়ার ভেনা কাভার নিচের দিয়ে একটা অ্যারো চিহ্ন আসছে, এবং সেটা খুলছে কোথায় এসে, সেটা খুলছে হচ্ছে রাইট এট্রিয়ামের মধ্যিখানে। এই দেখো এই জায়গাটা, এটাই হচ্ছে রাইট এট্রিয়ামের মধ্যে, সেটা এসে ওপেন হচ্ছে। ঠিক তেমনিভাবে সুপিরিয়র ভেনা কাভা যেটা, সেটা উপর দিয়ে এসে সেটাও রাইট এট্রিয়ামের মধ্যে ওপেন হচ্ছে, তাই তো। এবার এদের কাজ কি দেখো, এদের কাজ হচ্ছে যে ইনফেরিয়র যে ভেনা কাভাটা আছে, সেটা শরীরের নিম্নভাগ অর্থাৎ নিচের পোর্শন থেকে দূষিত রক্তকে বা ডিঅক্সিজেনেটেড ব্লাডকে রাইট এট্রিয়াম বা ডান অলিন্দে নিয়ে আসে। ঠিক তেমনিভাবে সুপিরিয়র ভেনা কাভা যেটা, সেটা শরীরের উপরিভাগ থেকে রক্তকে অর্থাৎ দূষিত রক্তকে বা ডিঅক্সিজেনেটেড রক্তকে রাইট এট্রিয়াম বা ডান অলিন্দে নিয়ে আসে। তাহলে এই দুটোর কাজ কি, এই দুটোর কাজ হচ্ছে এই যে সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র মানে উপরে, অর্থাৎ আমাদের মাথা, কান, চোখ, নাক, এখান দিয়ে ব্লাড মানে দূষিত রক্তকে কালেক্ট করে হার্টে নিয়ে যায়, কোথাকে, হার্টে নিয়ে যায় হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। তেমনি আমাদের পা বলো বা কিডনি বলো, লিভার বলো, এখান দিয়ে দূষিত রক্তকে কালেক্ট করে রাইট এট্রিয়ামে নিয়ে যায় কে, সেটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। ঠিক আছে, তাহলে সুপিরিয়র ভেনা কাভার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, ইনফেরিয়র ভেনা কাভার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। এখন শিরা আমি কি বলেছিলাম আগের গত ভিডিওয়ে, যে শিরার কালারটাকে আমরা ব্লু দ্বারা ডিনোট করি। দেখো এই জায়গাটার কালার আছে তোমার ব্লু মানে নীল। আর শিরার কাজ কি, শিরার কাজ হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা CO2 যুক্ত ব্লাডকে হৃৎপিণ্ডে নিয়ে আসা। তো এখানে তো সেটাই কাজ করছে, তাই তো আমি বললাম। ঠিক আছে, এবার দেখো কি হয়, এবার ব্লাড যে রাইট এট্রিয়ামে এন্ট্রি নিল, সেখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্ন দিয়ে, একটা অ্যারো চিহ্ন এখানে দেওয়া আছে, সেখান দিয়ে ব্লাডটা প্রবেশ করলো কোথায়, রাইট ভেন্ট্রিকলে। কোথায় প্রবেশ করলো ব্লাডটা, অর্থাৎ ইনফেরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভা থেকে রক্ত রাইট এট্রিয়ামে এসে জমা হলো, এবং রাইট এট্রিয়াম দিয়ে দেখতে পাচ্ছ তোমার নিচের দিকে সেটা এখানে রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করলো। ঠিক আছে, এবার আমি যেটা তোমাকে বললাম যে বাইকাস্পিড, ট্রাইকাস্পিড, সেমিলুনার, এই ভালভগুলো কোথায় থাকে, সেগুলো আমি এখানে তোমাদের আলোচনাটা করছি। আর ভালভের কাজ কি, রক্তের প্রবাহকে সবসময় একদিকে নিয়ে যাওয়া। এবার দেখো রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল এই দুটোর মাঝখানে একটা সাদা মতন অংশ এরকম ভাঁজ খাওয়া দেখতে পাচ্ছ, অবশ্যই দেখতে পাচ্ছ আশা করি। সেটা হচ্ছে একটা সাদা মতন অংশ, গেটের মতন। এই যে অংশটা, এই যে অংশটা দেখছো, এই অংশটার নাম দেওয়া আছে দেখো কি, ট্রাইকাস্পিড ভালভ। এখন ট্রাইকাস্পিড ভালভের নাম কি বাংলায়, ত্রিপত্র কপাটিকা। ট্রাই মানে কি, ট্রাই মানে থ্রি, তাহলে সেখান দিয়ে ত্রিপত্র কপাটিকা। এবং এই ত্রিপত্রটা কি সেটা আমি পরে আলোচনা করছি। এবার যেটা হয় দেখো, সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে যখন ব্লাড আসে, ব্লাড এসে স্টোর হলো, তখন কিন্তু এই গেটটা দেওয়া থাকে। ঠিক আছে, অর্থাৎ এই ভালভটা বন্ধ থাকে। এবার রাইট অ্যাট্রিয়াম যেই সংকুচিত হলো, তার ভিতরের ব্লাডটা কি হবে, তার ভিতরের ব্লাডটা তখন এই গেটটা খুলে যাবে এবং ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে ঢুকে যাবে। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকলের মধ্যে ব্লাডটা প্রবেশ করবে। এবার কি হবে, রাইট ভেন্ট্রিকলে যেই ব্লাডটা প্রবেশ করে যাবে, এই গেটটা আবার বন্ধ হয়ে যাবে। গেটটা বন্ধ হয়ে গেলে রাইট ভেন্ট্রিকল তখন আবার সংকুচিত হবে। রাইট ভেন্ট্রিকল সংকুচিত হলে রক্ত কোথায় প্রবেশ করবে, দেখো রক্ত প্রবেশ করবে হচ্ছে এর মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে রক্ত প্রবেশ করে যাবে। ঠিক আছে, এবার এটার নাম কি, এটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। তো সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি।
এবার যেটা বললাম আমি ট্রাইকাসপিড ভাল্ব, দেখো ট্রাইকাসপিড ভাল্ব মানে আর কিছুই না, নর্মালি আমাদের ঘরের দরজায় কি দুখানা পাল্লা থাকে, ঠিক আছে, দরজা জানলায়। ট্রাইকাসপিড মানে হচ্ছে এর এখানে তিনখানা পাল্লা আছে, অর্থাৎ যদি এটা একটা ভাল্ব ধরি তো এর তিনখানা দরজা আছে, ঠিক আছে। একটা দরজা, এই যে একটা দুটো দরজা গেল, আর ভাবো তোমার দাঁড়ি, সরি আমি এটা একটু ভালো করে এঁকে দিই। সেটা হচ্ছে তুমি এই রকম ধরো, এই রকম কেস, মানে একটা দরজা, দুটো দরজা, তিনটে দরজা, তাহলে কটা দরজা আছে? তিনটে দরজা, ওই জন্য ওর নাম হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব, মানে ভাল্বটায় তিনখানা দরজা আছে, তাই জন্য ওর নাম ট্রাইকাসপিড ভাল্ব বা ত্রিপত্র কপাটিকা। পরীক্ষায় কি প্রশ্ন দেয়? পরীক্ষায় পরীক্ষায় প্রশ্ন দেয় হচ্ছে যে ট্রাইকাসপিড ভাল্বের অবস্থান কোথায়। তাহলে ট্রাইকাসপিড ভাল্বের অবস্থান কোথায় যদি সেটা প্রশ্ন দেয়, তাহলে সেটা হচ্ছে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে ট্রাইকাসপিড ভাল্ব উপস্থিত। এখন দেখো আমি যেটা বললাম, রাইট ভেন্ট্রিকল সংকুচিত হওয়ার পর, রক্ত কোথায় প্রবেশ করে? রক্ত এই আর্টারিতে প্রবেশ করে, যাকে কি বলা হয়? পালমোনারি আর্টারি। গত ভিডিও আমি তোমাদের একটা টপিক বলেছিলাম যে আর্টারি সাধারণত কি করে, আর্টারি বা ধমনী সাধারণত অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। কি ব্লাড ক্যারি করে? যার মধ্যে O2 মিশ্রিত আছে। কিন্তু এখানে তুমি খেয়াল করলে দেখতে পাচ্ছ যে এখানে পালমোনারি আর্টারি যেটা, সেটা কি করছে? CO2 যুক্ত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে। তাহলে এটা কিন্তু এক্সেপশন, এটা মাথায় রেখো। তাহলে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দিতে পারে যে কোন আর্টারি একমাত্র ডিঅক্সিজেনেটেড ব্লাড বা CO2 যুক্ত রক্ত পরিবহন করে, তাহলে সেটার উত্তর হবে পালমোনারি আর্টারি, বা যদি বাংলায় বলো তাকে বলা হয় কি? ফুসফুসীয়, তাকে বলা হয় ফুসফুসীয় ধমনী, ঠিক আছে। এবার দেখো পালমোনারি আর্টারিতে যখন ব্লাডটা এন্ট্রি নিচ্ছে, তখন এই পজিশনে দেখো সেম আবার একটা ভালভ আছে, দেখতে পাচ্ছ? ঠিক এই রকম। এই ভাল্বটাকে বলা হয় কি ভাল্ব? এই ভাল্বটাকে বলা হয় তোমার অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বা সেমি লুনার ভাল্ব। এর অবস্থান কোথায়? তাহলে এর অবস্থান হচ্ছে রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারির সংযোগস্থলে, অর্থাৎ ফুসফুসীয় ধমনী এবং বাম নিলয়ের সংযোগস্থলে আমাদের সেমি লুনার ভাল্ব বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকার অবস্থান, ঠিক আছে। এটা গেল একটা অবস্থান। সেকেন্ড অবস্থান আমি তোমাদের বলবো, আমি বললাম না যে অর্ধচন্দ্রাকৃতি বা সেমিলুনার ভালভের সংখ্যা দুটি, তো এটা গেল একটা ভালভ, আর একটা ভালভের অবস্থান আমি তোমাদের বলবো। এবার দেখো কি হয়। এবার এই যে রক্ত এখানে প্রবেশ করলো, দেখো এটা গিয়ে এই যে পালমোনারি আর্টারি, এটা দুখানা ভাগে বিভক্ত হয়েছে, একটা এই দিকে গেছে, একটা ডান দিকে গেছে, একটা বাম দিকে গেছে, একটা বাম দিকে, একটা গেছে ডান দিকে। এই বাম দিকে কে যায়? বাম দিকে যেটা যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে? সেটা হচ্ছে বাম ফুসফুসে যাচ্ছে, অর্থাৎ বাম দিকে যেটা যাচ্ছে সেটা লেফট লাঙে যাচ্ছে, আর ডান দিকে যেটা যাচ্ছে সেটা রাইট লাঙে যাচ্ছে, ঠিক আছে। এবার লাঙের কাজ কি তোমরা সকলেই জানো, আমাদের ফুসফুসের কাজ হচ্ছে O2 গ্রহণ করা এবং CO2কে ত্যাগ করা। তাহলে এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা CO2 যুক্ত রক্ত যেটা ফুসফুসে যাচ্ছে, ফুসফুস কী করছে? সেই রক্তটাকে, ফুসফুস সেই রক্তের থেকে CO2 বা কার্বন ডাই অক্সাইডটাকে কালেক্ট করে নিচ্ছে এবং তাতে অক্সিজেন মিশিয়ে পুনরায় আমাদের হার্টে মানে প্রেরণ করছে, অর্থাৎ হার্টে আমাদের পুনরায় সেন্ড করছে। তারপরে দেখো কি আছে, সেটা হচ্ছে, এটা গেল কি রাইট পোর্শনের কাজ হার্টের। এবার আসছে কি হার্টের লেফট পোর্শনের কাজটা কি? হার্টের লেফট পোর্শনের কাজ হচ্ছে, দেখো যেটা আছে কি এখানে, সেটা হচ্ছে দেখো একটা লেখা আছে পালমোনারি ভেন, একে কি বলা হয়? ফুসফুসীয় শিরা। দেখো এখানে দুখানা আছে, আবার এদিকে দুখানা আছে, দেখতে পাচ্ছ? অ্যাকচুয়ালি এই যে এটা এটা এগুলোর আন্ডারে কভার হয়ে গেছে, ওই জন্য আমরা এটাকে পুরোপুরি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এগুলোর আন্ডারে কভার হয়ে গেছে, ওই জন্য আমরা একে ঠিক এখানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি না। এটা অ্যাকচুয়ালি এই হার্টের পিছন দিক দিয়ে এন্ট্রি নিয়েছে, ঠিক আছে। এবার যেটা মূল টপিকে আসি, সেটা হচ্ছে যে পালমোনারি ভেইন এ কী করে। দেখো এখানে দেখতে পাচ্ছ পালমোনারি ভেইন দুটো চারটে আছে,
একটা কোথায় আছে, একটা আছে লেফট সাইডে আর একটা আছে রাইট সাইডে। এবার দেখো কি হয়, এই যে সুপিরিয়র ভেনা কাভা, সরি, এই যে পালমোনারি আর্টারি যেটা লেফট, সরি রাইট পালমোনারি আর্টারি যেটা, অর্থাৎ এই যে রাইট পালমোনারি আর্টারি, এ কি করছে, এ এ লেফট, সরি, এ রাইট লাংয়ে আমাদের ডিঅক্সিজেনেটেড রক্তটাকে নিয়ে যাচ্ছে। এবার রক্তটা কি সেখানে পিউরিফাই হলো, অর্থাৎ তাতে অক্সিজেন মিশ্রণ করা হলো। এবার সেই পিউরিফাইড ব্লাড বা অক্সিজেনেটেড রক্ত তো আবার হার্টে নিয়ে আসতে হবে। সেটাকে নিয়ে আসছে, সেটা নিয়ে আসছে এই পালমোনারি ভেইন। এই দেখো, এই পালমোনারি ভেইনটা রাইট লাংয়ের থেকে, অর্থাৎ ডান দিকের ফুসফুস থেকে অক্সিজেনেটেড রক্তকে হার্টের মধ্যে নিয়ে আসছে। ঠিক তেমনিভাবে লেফট পালমোনারি ভেন যেটা, সেটা বাম দিকের ফুসফুস বা লেফট লাংয়ের থেকে অক্সিজেনেটেড ব্লাডকে আবার কোথায় নিয়ে আসছে, হার্টে নিয়ে আসছে। ঠিক আছে, এবার দেখো, এবার এটা এসে ওপেন হচ্ছে কোথায়, দেখো ওপেন হচ্ছে লেখা আছে, সেটা কোথায়, লেফট অ্যাট্রিয়াম, অর্থাৎ অর্থাৎ বাম অলিন্দে। ঠিক আছে, বাম অলিন্দে ওপেন হওয়ার পর সেম ফাংশন, বাম অলিন্দ সংকোচন হবে। যখন এটা এন্ট্রি নেয় ব্লাডটা, তখন দেখবে এখানে আর একটা গেট আছে, দেখতে পাচ্ছ এখানে একটা ভালভ আছে, সেম ডিজাইন, জাস্ট লাইক দিস ওয়ান, সেম ডিজাইন। এটাও কিন্তু একটা ভালভ। ঠিক আছে, এটা কোন ভালভ আমি তোমাদের বলছি, দেখো লেখা আছে মিট্রাল ভালভ বা বাই কাস্পিড অপর নাম। ঠিক আছে, তা পরীক্ষায় অনেক সময় প্রশ্ন যেটা দেয় সেটা হচ্ছে বাইকাস্পিড ভালভের অবস্থান কোথায় বা বাইকাস্পিড ভালভের অপর নাম কী। তাহলে বাইকাস্পিড ভালভের অপর নাম হচ্ছে মিট্রাল ভালভ। বাইকাস্পিড বা মিট্রাল ভালভের অবস্থান কোথায়, সেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে। এবার দেখো যেটা হয় সেটা হচ্ছে যে পালমোনারি ভেইন ফুসফুসের থেকে যে ব্লাডটা কালেক্ট করে আনলো, অক্সিজেনেটেড ব্লাড অফ কোর্স, সেই অক্সিজেনেটেড ব্লাডটা সে কি লেফট অ্যাট্রিয়ামের মধ্যে এন্ট্রি নিল, তখন কিন্তু এই ভালভটা বন্ধ থাকে। ঠিক আছে, তখন এই কী হয়, এই ভালভটা বন্ধ থাকে। এবার এই লেফট অ্যাট্রিয়াম সংকুচিত হলো, সংকুচিত হওয়ার পর কী হবে, এই ভালভটা ওপেন হয়ে যাবে। এখানে যেমন ছবিতে তুমি দেখতে পাচ্ছ ভালভটা ওপেন আছে। এই ভালভটা ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে ব্লাড হুড়মুড়িয়ে এই লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়ে প্রবেশ করবে, এবং বাম নিলয়ে প্রবেশ করার সাথে সাথে এই ভালভটা তোমার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই ভালভটা যেই বন্ধ হয়ে যাবে, লেফট ভেন্ট্রিকল কী হবে, তোমার লেফট ভেন্ট্রিকল সংকুচিত হবে। ঠিক আছে, লেফট ভেন্ট্রিকল সংকুচিত হলে দেন ব্লাড দেখবে এই যে অ্যাওর্ট্রা বলে যে অংশটা আছে তার মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, এই অ্যাওর্ট্রাকে বলা হয় মহাধমনী। ঠিক আছে, এটা কি, এটা আমাদের লার্জেস্ট ধমনী, অর্থাৎ সবথেকে বেশি লম্বা। ঠিক আছে, লার্জেস্ট ধমনী বা আর্টারি যদি বলা হয়, তাহলে সেটা বলা হয় এই অ্যাওর্ট্রাকে। আমি আগের ভিডিও এটা বলেও ছিলাম। ঠিক আছে, এবার যেটা এখানেও দেখবো একটা অদ্ভুতভাবে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যে পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা, এর কাজ কি, এর কাজ হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করা। ভেন কি করে, ভেন নর্মালি তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড বা CO2 যুক্ত রক্ত পরিবহন করে, আমি আগের ভিডিওয় বলেছিলাম। কিন্তু এটাই একমাত্র এক্সেপশন, সেটা কি, পালমোনারি ভেন। পরীক্ষায় কিন্তু অনেক সময় প্রশ্ন দেয় যে পালমোনারি ভেন কোন জাতীয় রক্ত পরিবহন করে, O2 যুক্ত না CO2 যুক্ত। অ্যান্সার কী হবে, CO2 যুক্ত, কারণ অ্যান্সার কী হবে, O2 যুক্ত, কারণ কি এটা এক্সেপশন। ঠিক আছে, এবার দেখো যেটা আমি বলছিলাম, এবার যে এই অ্যাওর্ট্রায় ব্লাডটা ঢুকে গেল, অ্যাওর্ট্রায় ব্লাড ঢুকে দেখবে এখানে আরও তিনখানা ছোটো ছোটো ধমনী আছে। এই ধমনীর মাধ্যমে ব্লাড মানে শুদ্ধ রক্ত কিন্তু শরীরের নিম্নভাগে এবং শরীরের উপরিভাগে আস্তে আস্তে ছড়িয়ে যায়। ঠিক আছে, তো এই হলো আমাদের হার্টের ফাংশান। এটা বিশাল কিছু কঠিন না, একদম সিম্পল। ঠিক আছে, এবার দেখো নেক্সট স্লাইডে আমি যাচ্ছি, সেখানে তুমি ব্যাপারটা আরও ভালো করে বুঝবে। এই দেখো এখানে যেটা হার্টের কাজ, সেটা আরও স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া, যেটা আমি বললাম যে ইনফেরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা, তার কাজ কি, শরীরের নিচের যে আমাদের শরীরের নিম্নভাগে, অর্থাৎ হার্টের নিচে যে অর্গ্যানগুলো আছে, যেমন লিভার আছে, ঠিক আছে, ইন্টেস্টাইন আছে, কিডনি আছে, সেখান দিয়ে সে কী করে, সেখান দিয়ে সে রক্তগুলো কালেক্ট করে। দেখো এই যে সে রক্তগুলো কালেক্ট করছে,
করে নিয়ে গিয়ে সে কোথায় এন্ট্রি নিচ্ছে? সে নিচ্ছে হার্টের রাইট এট্রিয়ামে বা ডান অলিন্দে। ঠিক তেমনিভাবে ইনফেরিয়ার ভেনা কাভা, যেটা উপরিভাগ অর্থাৎ ব্রেন থেকে কান থেকে চোখ থেকে দূষিত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে সে নিয়ে আসছে, এনে সে এন্ট্রি করছে কোথায়? সেই আমাদের রাইট এট্রিয়ামে অর্থাৎ ডান অলিন্দে। ঠিক আছে, ঠিক তেমনিভাবে এবার দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, সেটা হচ্ছে এবার ব্লাডটা এখানে এন্ট্রি নিল, এখানে এন্ট্রি নেওয়ার পর এখানে আসলো, সেখান দিয়ে পাম্প করে বা হার্ট কী করলো, এটাকে ফুসফুসে পাঠিয়ে দিল। দেখো এটা কিন্তু ফুসফুসে চলে গেল। ফুসফুসে গিয়ে কী হচ্ছে দেখো, CO2 বেরিয়ে যাচ্ছে, O2 এন্ট্রি নিচ্ছে, এবং এখানে ব্লাডটা আমাদের পিউরিফাই হয়ে আবার এই হার্টের কোথায় চলে আসলো? বাম অলিন্দে বা লেফট অ্যাট্রিয়ামে চলে আসলো, এবং লেফট অ্যাট্রিয়াম দিয়ে সেটা কোথায় গেল, যেটা আমি আগের ছবিতে বললাম, সেটা গেল লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়ে, এবং সেখান দিয়ে ব্লাডটা শরীরের উপরিভাগ অর্থাৎ শুদ্ধ রক্ত শরীরের উপরিভাগ এবং নিম্নভাগে ছড়িয়ে পড়লো। এখানে ব্লাডের কালারটা দেখলেই তোমরা বুঝছো, আগেরবার ভিডিওতে আমি বলেছিলাম যে লালের দ্বারা তোমার শুদ্ধ রক্তকে ডিনোট করা হয় এবং নীলের দ্বারা তোমার অশুদ্ধ রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ডিনোট করা হয়। ঠিক আছে, আশা করি এই অবধি বুঝতে পেরেছো। তাহলে পরের স্লাইডে যাওয়া যাক। এবার দেখো হার্টে একটা জিনিস আছে, সেটা কি, সেটাকে তোমরা কম বেশি সবাই শুনেই থাকবে, সেটাকে বলা হয় কি? পেস মেকার। এখন ইংরেজিতে যদি পেস কথাটা তোমরা ডিকশনারিতে সার্চ করো, পেস কথার অর্থ হচ্ছে ছন্দ, ছন্দ। ঠিক আছে, পেস কথার অর্থ কি? পেস কথার অর্থ হচ্ছে ছন্দ। এখন দেখো মানুষের নর্মাল হার্ট রেট কত? মানুষের নর্মাল হার্ট রেট হচ্ছে 72 বিটস পার মিনিট। ঠিক আছে, 72 বিটস পার মিনিট। আর নিউবর্ন যারা যারা সদ্য জন্মানো শিশু, তাদের কত? তাদের হচ্ছে 120 বিটস পার মিনিট। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়। এখন পেসমেকারের কাজ কি? দেখো পেসমেকারের কাজ হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে হার্টবিট হয়, যেটা বললাম আমি 72 বিটস পার মিনিট। এই হার্টবিটটাকে কে জেনারেট করে? হার্টবিটটাকে তৈরি করে হচ্ছে পেসমেকার। এখন কি আমাদের হৃৎপিণ্ডে একটা ন্যাচারাল পেসমেকার আছে, অর্থাৎ ন্যাচারাল পেসমেকার মানে হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, যেটা আমাদের হৃৎপিণ্ডে ইনবর্ন আমাদের হৃৎপিণ্ডে থাকে, এবং সেটার কাজ কি? সেটার কাজ হচ্ছে ইলেকট্রিক ইম্পালস তৈরি করে, এবং সেই ইলেকট্রিক ইম্পালস হার্টবিট আমাদের জেনারেট করে। এখন এই ন্যাচারাল পেসমেকারকে কি বলা হয়? ন্যাচারাল পেসমেকারকে বলা হয় হচ্ছে এসএ নোড। ঠিক আছে, এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড, যা রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দের ওপরে অবস্থান করে। তাহলে কি পেসমেকার মানে তোমরা কি বুঝলে? যে ছন্দ তৈরি করে। আমাদের মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার বা ন্যাচারাল পেসমেকার কাকে বলা হয়? সেটা বলা হয় এসএ নোডকে, যার ফুল ফর্ম কি? সাইনো অ্যাট্রিয়াল নোড, যার অবস্থান কোথায়? রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দের ওপরে। তাহলে অনেকগুলো প্রশ্ন এখানে তোমরা জেনে গেলে, মানে প্রশ্নের উত্তর। তারপরে এর কাজ কি? এসএ নোডের কাজ কি? এসএ নোডের কাজ হচ্ছে যদি বলে, সেটা হচ্ছে ইলেকট্রিক ইম্পালস তৈরি করা। ঠিক আছে, আর ইলেকট্রিক ইম্পালস তৈরি করে হার্টবিটকে জেনারেট করা। মানুষের হার্টবিট কত নর্মাল? 72 বিটস পার মিনিট, আর নিউবর্নের কত? 120 বিটস পার মিনিট। এবার দেখো আর একটা জিনিস আছে, সেটা নীলকালি দিয়ে লেখা দেখো নিচে, সেটা হচ্ছে কোনো কারণে ইহার কাজ অর্থাৎ এসএ নোডের কাজ কোনো কারণে বন্ধ হলে আর্টিফিশিয়াল পেসমেকার ইউজ করতে হয়, অর্থাৎ বাইরের থেকে একটা পেসমেকারকে আমাদের হৃৎপিণ্ডে স্থাপন করতে হয়। এবং তাতে কি থাকে? তাতে লিথিয়াম ব্যাটারি থাকে, যে ব্যাটারি আমাদের মোবাইলেও ইউজ হয়ে থাকে। ওই জন্য অনেক সময় শুনবে যে যাদের পেসমেকার আছে তাদের অনেক রেস্ট্রিকশান থাকে, যেমন তাদের এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এই সমস্ত জিনিসগুলো করার আগে তার শরীরে পেসমেকার আছে কি না এটা জিজ্ঞাসা করে নেওয়া হয়, কারণ ম্যাগনেটিক ফিল্ডে এই পেসমেকার ক্ষতিগ্রস্ত হয়। ম্যাগনেটিক ফিল্ডের টাচে আসলে না, এই যে কৃত্রিম যে পেসমেকার যাতে লিথিয়াম ব্যাটারি থাকে, সেই মেশিনটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই যে পেসমেকারে যে লিথিয়াম ব্যাটারি থাকে, এটা একটা নির্দিষ্ট এর মানে কি বলবো, এর একটা টাইম পিরিয়ড থাকে চার্জ দেওয়া, তারপরে যদি সেই সময়টা পেরিয়ে যায় তখন সেই ব্যাটারিটাকে পরিবর্তন করতে হয়। তাহলে কি? তাহলে হচ্ছে কোনো কারণে এসএ নোডের ফাংশন যদি ব্যাহত হয় বা সে যদি প্রপারলি ফাংশন না করে, তখন বাইরে থেকে কৃত্রিম পেসমেকারকে আমাদের হৃৎপিণ্ডে প্লেস করতে হয়, এবং তাতে কি থাকে? তাতে লিথিয়াম ব্যাটারি থাকে। এখন দেখো একটা খুব ট্রিকি প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কি, আমরা নর্মাল হার্ট রেট তো আমরা জানলামই 72 বিটস পার মিনিট।
তারপরে কি আছে দেখো, তারপরে আছে ফ্রিকুয়েন্সি অফ হার্টবিট, যেটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়, ফ্রিকুয়েন্সি অফ হার্টবিট। এখন ফ্রিকুয়েন্সি মানে আমরা কি জানি? আমরা সকলেই জানি ফ্রিকুয়েন্সি মানে হচ্ছে 1/টাইম পিরিয়ড, অর্থাৎ এফ ইকুয়াল টু 1/t, তাই তো? এবার দেখো হিউম্যান হার্টবিট নিচে কীভাবে এটা ক্যালকুলেশন করা হয়। হিউম্যান হার্ট বিট 72 টাইমস ইন 1 মিনিট অর 60 সেকেন্ড, অর্থাৎ মানব হৃৎপিণ্ড 72 বার বিট করে কত মিনিটে? 1 মিনিটে বা 60 সেকেন্ডে, তাই তো আমি এখানে লিখেছি 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে একটা বিটের জন্য কত সময় লাগবে? 60/72 বা 0.833। তাহলে এটা কি? এটা গেল টি, এটা গেল কি টি। তাহলে টি ইকুয়াল টু কত আসছে? 0.833। ঠিক আছে, এবার ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি আর কিছুই না, আমি তোমাদের বললাম ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু 1/t, মানে টাইম পিরিয়ড। তাহলে কি দাঁড়াচ্ছে? 1/, আমরা টি পেয়েছিলাম কত? 0.1/0.8333, যেটা আসছে কত? অ্যাপ্রক্সিমেটলি 1.2। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? হার্স, মানে ক্যাপিটাল এইচ স্মল জেড। তাহলে যদি বলে মানবদেহের হার্টের ফ্রিকোয়েন্সি কত বা হার্টবিটের ফ্রিকোয়েন্সি কত, তার অ্যান্সার হবে কত? 1.2 হার্স। এটা তোমরা চাইলে মনেও রাখতে পারো বা কীভাবে কিন্তু কিংবা এইভাবে ক্যালকুলেশন করেও বার করতে পারো। ওই জন্য আমি তোমাদের ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিলাম যে এটাকে কীভাবে বার করতে হয়। তাহলে চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখন দেখো যে এসএ নোডের আমি কথা বললাম, তিনটে জিনিস আছে, সেটা হচ্ছে এসএ নোড বা সাইনোএট্রিয়াল নোড, এভি নোড, আর একটা আছে কি? আর একটা আছে হচ্ছে পার্কিনজি ফাইবার। এখানে ছবিটা তুমি ভালোভাবে বোঝো। সেটা হচ্ছে এসএ নোড, আমি যেটা বললাম এসএ নোডের অবস্থান আমি আগের স্লাইডে তোমাদের দেখিয়েছি। সেটা হচ্ছে এসএ নোডের অবস্থান হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা ডান নিলয়ের ঠিক ওপরে, তাই তো? এখানে ছবি থেকে কি বোঝা যাচ্ছে? এসএ নোডের অবস্থান সেখানেই। এবার দেখো এসএ নোডের নিচে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এভি নোড, নীল কালি দিয়ে। কি সেটা? সেটা হচ্ছে এভি নোড। এভি নোড কী করে দেখো, এভি নোড হচ্ছে, এভি নোডের কাজ হচ্ছে, সেটা হচ্ছে এসএ নোডে যে ইম্পালসটা তৈরি হলো সেটা এভি নোডে যায়। এভি নোড সেটাকে কি করে? এভি নোড সেটাকে সম্পূর্ণ হৃৎপিণ্ডে প্রবাহিত করে, সেই ইম্পালসটাকে সমস্ত হৃৎপিণ্ডে প্রবাহিত করে। এখানে দেখো নীলকালি দিয়ে আমি সেটাই লিখেছি। এসএ নোডের নিচে থাকে কি? এসএ নোডের নিচে থাকে কি? এভি নোড, যা এসএ নোড থেকে আসা ইলেকট্রিক্যাল ইম্পালসকে অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করে। তাই তো করছে, ছবি অনুযায়ী ভালোভাবে ছবিটা দেখো যে এসএ নোড থেকে এভি নোডে ইম্পালস যাচ্ছে এবং এভি নোড সেই ইম্পালসটাকে হার্টের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তারপরে আর একটা জিনিস আছে দেখো, সেটা হচ্ছে অনেক সময় পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে পার্কিনজি ফাইবার। এখন পরীক্ষায় যে প্রশ্নটা নর্মালি দেয় যে পার্কিনজি ফাইবার কোথায় দেখা যায়, পার্কিনজি ফাইবার বা পার্কিনজির তন্তু। দেখো এই পার্কিনজি ফাইবার বা পার্কিনজির তন্তু দেখা যায় কোথায়? সেটা দেখা যায় আমাদের হৃৎপিণ্ড তথা হার্টে। এখন কি হয়, এর ফাংশন কি? সেটা কিছুই না, এসএ নোড, এভি নোড আর পার্কিনজি ফাইবার মিলে হার্টবিটকে আমার কন্ট্রোল করে। অ্যাকচুয়ালি তাহলে আমি যদি কি বলি, যদি এসএ নোড আমার কি হয়, যদি বাংলায় বলি, এসএ নোড হচ্ছে আমাদের জেনারেটর, অর্থাৎ যেভাবে ইলেকট্রিসিটি জেনারেট করছে। এভি নোড হচ্ছে আমাদের ধরে নাও ডিস্ট্রিবিউশনের জন্য ট্রান্সফরমার, মানে এসএ নোড থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়ে এভি নোডে আসলো। আর এভি নোড থেকে কি করছে দেখো, পার্কিনজি ফাইবারের মাধ্যমে সেটা পুরো হৃৎপিণ্ডে আমাদের ছড়িয়ে পড়ছে এবং আমাদের হার্ট রেটকে বা হার্টবিটকে সেটা কন্ট্রোল করছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি? তাহলে নেক্সট স্লাইডে যাওয়া যাক। এখন দেখো হার্ট সাডেনলি স্টপ হয়ে গেলে ডিফিব্রিলেটর বলে একটা যন্ত্র আছে, যেটা তোমরা কম বেশি যে কোনো সিনেমায় দেখেই থাকবে এই জিনিসটা। সেই ডিফিব্রিলেটর যন্ত্রের দ্বারা ইলেকট্রিক শক ক্রিয়েট করা হয় এবং সেই ইলেকট্রিক শক প্রয়োগের দ্বারা এসএ নোডটাকে পুনরায় অ্যাক্টিভেট করার, এসএ নোডকে এটা অ্যাকচুয়ালি হবে, এটা হচ্ছে এসএ নোডকে পুনরায় অ্যাক্টিভেট করার চেষ্টা করা হয়। তাহলে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় যে ডিফিব্রিলেটর যন্ত্রের কাজ কী বা ডিফিব্রিলেটর যন্ত্র
কোন অর্গানের সাথে রিলেটেড, সেটা হচ্ছে হার্টের সাথে। আর ডিফিব্রিলেটর যন্ত্রের কাজ কি, সেটা হচ্ছে আমাদের এসএ নোড কোনোভাবে যদি তার ক্রিয়াকলাপ বন্ধ করে দেয় তাহলে কি হবে, আমাদের তো হার্ট আর বিট হবে না, হার্ট বিট না হলে ব্লাড পাম্প হবে না, ব্লাড পাম্প না হলে আস্তে আস্তে অর্গানগুলো সব ফেলিওর হতে শুরু করবে। তো তাহলে কি, তখন আমরা এই ডিফিব্রিলেটর যন্ত্রের সাহায্যে বাইরের থেকে ইলেকট্রিক শক দেওয়ার মাধ্যমে এসএ নোডটাকে পুনরায় তার ফাংশন করার জন্য, মানে পুনরায় এসএ নোডটাকে আমরা অ্যাক্টিভেট করার চেষ্টা করি। ঠিক আছে, এবার দেখো ডিফিব্রিলেটরে আর কিছুই করা হয় না। ডিফিব্রিলেটরে এই যে দুটো অংশ দেখছো, এই দুটো অংশকে বলা হয় ইলেকট্রোড, এবং বাম দিকে দেখো সেটাকে হার্টে এইভাবে প্লেসিং করা হয়, এবং এটা একটা পজিটিভ এবং একটা নেগেটিভ এন্ড থাকে, এবং এর মাধ্যমে তোমার ইলেকট্রিক চার্জের দ্বারা হার্টে যে এসএ নোডটা আছে সেই এসএ নোডকে পুনরায় অ্যাক্টিভেট করার চেষ্টা করা হয়। ঠিক আছে, তাহলে এটাও তোমরা এখান দিয়ে জেনে রাখলে, আশা করি এটা কাজে লাগতে পারে, তাই আমি এটা বলে দিলাম। তারপরে কি আছে দেখো, হার্টের যেটা আমি বললাম যে বাম অলিন্দ সংকোচন হচ্ছে, বাম নিলয়ের প্রসারণ হচ্ছে, এইগুলোকে অ্যাকচুয়ালি কী বলে, দেখো হার্টের কন্ট্রাকশন বা সংকোচনকে বলা হয় সিস্টোল, এবং এক্সপ্যানশনকে বলা হয়, অর্থাৎ প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন এটা দিতেই পারে যে সিস্টোল ডায়াস্টোল কাকে বলে, তাহলে এখান দিয়ে তোমরা সেটা বুঝে গেলে। এখন দেখো আমরা বলি যে ব্লাড প্রেশার আমাদের কমে গেছে, বেড়ে গেছে, কত আসছে, আমাদের নর্মাল ব্লাড প্রেশার রেঞ্জ হচ্ছে 120/80 মিলিমিটার অফ এইচজি, অর্থাৎ এইচজি মানে কি, পারদ স্তম্ভে, যদি ভাবো একটা পারদ স্তম্ভ আছে এইরকম, মানে একটা কলাম ভাবো, এটা একটা কাচের ফানেল, তার মধ্যে আমি পারদ ভর্তি করেছি। ঠিক আছে, এবার এর হাইট যদি 120 মিলিমিটার হয়, তাহলে ও এর বটমে অর্থাৎ নিচে যতটা প্রেশার দিচ্ছে সেই প্রেশারটাকে বলা হয় 120 মিলিমিটার অফ এইচজি। ঠিক আছে, তো এটা আর কিছুই না, পারদ স্তম্ভের উচ্চতার ওপর বেসিস করে এই প্রেশারটাকে আমাদের নির্ধারণ করা হয়। এখন কি সিস্টোলিক প্রেশার কত যেটা দেয় পরীক্ষায় অনেক সময় দেয়, সেটা কত, সেটা হচ্ছে 120 মিলিমিটার অফ এইচজি। আর ডায়াস্টোলিক প্রেশার কত, ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 80 মিলিমিটার অফ এইচজি। সিস্টোল মানে কি, সংকোচন, কোনো জিনিসকে সংকুচিত করলে, ভাবো তুমি একটা বেলুনের মধ্যে তুমি জল ভরে তুমি বেলুনটাতে বাইরের দিয়ে বল প্রয়োগ করলে, অর্থাৎ বেলুনটাকে হাত দিয়ে চিপে ধরলে, যত তুমি বেলুনটার ওপর প্রেশার দেবে বেলুনটার ভিতরে জলটা কি হবে, জলটা তত বেলুনটাকে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইবে। তার মানে কি সংকোচন হলে কি হয়, প্রেশার অলওয়েজ বেশি হয়। তাই সিস্টোলিক প্রেশার অলওয়েজ হাই হয়, সেটা কত, 120 মিলিমিটার এইচজি। আর ডায়াস্টোলিক প্রেশার বা যেটাকে বলা হয় এক্সপ্যানশন প্রেশার, সেটা কত হয়, সেটা হচ্ছে 80 মিলিমিটার অফ এইচজি। আর একটা যেটা আছে হার্ট বিট বা হার্টের যে সাউন্ড, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় লাভ ডাব। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে যে হার্টের সাউন্ড অলসো নোন অ্যাজ লাভ ডাব। তারপরে কি আছে দেখো, সেটা হচ্ছে আর একটা ট্রিকি প্রশ্ন দেয়, সেটা হচ্ছে দেখো নিচে লেখা নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার কত, সেটা হচ্ছে 760 মিলিমিটার অফ এইচজি। আমরা কি বললাম যে পারদ স্তম্ভের উচ্চতার ওপর আমরা প্রেশার নির্ধারণ করি। তো 760 মিলিমিটার অফ এইচজি মানে পারস্তম্ভের উচ্চতা হচ্ছে 760 মিলিমিটার। তো নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার সেটা কত, 760 মিলিমিটার অফ এইচজি। এখন ভালোভাবে শুনো, সেটা হচ্ছে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় যে আমরা যে এই যে নর্মাল সিস্টোলিক প্রেশার বা ডায়াস্টোলিক প্রেশার দেখছি, সেটা কি 760 মিলিমিটার অফ এইচজির বেশি না কম। তো ছেলেপিলেরা অনেক সময় কি করে, ম্যাক্সিমাম যে 120 মিলিমিটার অফ এইচজি আছে দেখে এটা বলে বসে কি যে নর্মাল অ্যাটমসফেরিক প্রেশারের থেকে আমাদের সিস্টোলিক বা ডায়াস্টোলিক প্রেশার অলওয়েজ কম, অলওয়েজ লেস দ্যান। কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়ালি না, কারণ আমরা যে ব্লাড প্রেশারটা মাপি যে যন্ত্রের সাহায্যে, সেটা কি স্ফিগমোম্যানোমিটার, সেই যন্ত্রের বেস লেভেল কিন্তু 760 মিলিমিটার অফ এইচজি, অর্থাৎ 760 মিলিমিটার অফ এইচজির ওপরেই বেস করে, মানে সেটাই বেস, তার ওপরে বেস করে আমরা পাই কত রিডিং, সেটা হচ্ছে 120 মিলিমিটার অফ এইচজি আর 80 মিলিমিটার অফ এইচজি। অর্থাৎ কি, অর্থাৎ যদি আমি বলি নর্মাল অ্যাটমসফেরিক প্রেশারের থেকে, তাহলে সিস্টোলিক বা ডায়াস্টোলিক প্রেশার আমাদের হার্টের অলওয়েজ বেশি হয়, অলওয়েজ কি হয়, বেশি হয়। এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, 760 মিলিমিটার অফ এইচজি দেখে কম বলে বসো না, সেটাই আমার বলার। তারপরে কি আছে দেখো,
এবার হচ্ছে আর একটা জিনিস, সেটা আমরা খুবই দেখি, সেটা হচ্ছে কোলেস্ট্রল। এখন দেখো, কোলেস্ট্রল আর কিছুই না, কোলেস্ট্রল হচ্ছে হলুদ রঙের এক ধরনের লিপিড। আমরা জানি প্রোটিন আছে, লিপিড আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, এগুলো সম্বন্ধে তো আমাদের মোরাললেস আইডিয়া আছে। এখন কোলেস্ট্রল কি? কোলেস্ট্রল হচ্ছে হলুদ রঙের এক ধরনের লিপিড, যা অ্যানিম্যাল সেলের মেমব্রেন বা কোষপর্দার একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ কোষপর্দা গঠন করতে কোলেস্ট্রল আমার নো ডাউট নেসেসারি, কিন্তু এর পরিমাণ যদি বেশি বেড়ে যায় তাহলে কিন্তু সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। ওই জন্য বয়স বাড়ার সাথে সাথে কোলেস্ট্রল লেভেল আমাদের চেক করার প্রয়োজন হয়। এখন দেখো, পরীক্ষায় একটা প্রশ্ন দেয় যেটা অনেকবার এসছে, সেটা বারবার তোমাদের একটুখানি নোট করে রাখতে বলছি আমি। সেটা হচ্ছে এইচডিএল বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন কাকে বলে? দেখো, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন বা এইচডিএল, তাকে বলা হয় গুড কোলেস্ট্রল। অর্থাৎ কি, এটা ভালো কোলেস্ট্রল। কেন? কারণ ইট ক্যান বি রিমুভড ইজিলি বাই লিভার, অর্থাৎ আমাদের লিভারের দ্বারা একে আমরা আমাদের শরীর থেকে সহজেই বার করে দিতে পারি। আর একটা কী আছে? আর একটা আছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যাকে বলা হয় ব্যাড কোলেস্ট্রল। এটা বাদ হয়ে গেছে টাইপিং করতে গিয়ে, এটা ব্যাড হবে। ঠিক আছে, ব্যাড কোলেস্ট্রল। কারণ কি? ইট ক্যান নট বি রিমুভড বাই লিভার ইজিলি, অর্থাৎ আমাদের লিভারের দ্বারা একে আমাদের শরীর থেকে সহজে বার করে দিতে পারি না। এখন পরীক্ষায় যে প্রশ্নটা দেয় সেটাও আমি তোমাদের বলে দিই। সেটা হচ্ছে, পরীক্ষায় শুধু দিয়ে দেবে যে নিম্নলিখিত কোনটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। হয় বলে দেবে এইচডিএল, এলডিএল, না অন্য আর একটা আরও দুটো অপশান তোমাদের দিল, এই চারটে অপশান দিল। ম্যাক্সিমাম করে কি, যে হাই ডেনসিটি দেখে বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন দেখে ম্যাক্সিমাম কিন্তু এটাতেই টিক মারে যে এটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। কিন্তু না, আমাদের শরীরের পক্ষে এইচডিএল ক্ষতিকর না। আমাদের শরীরের পক্ষে এইচডিএল ক্ষতিকর না, বরং এইচডিএল হচ্ছে গুড কোলেস্ট্রল। শুধু এটাই মনে রেখে দাও। এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন, সেটাকেই বলা হয় আমাদের ব্যাড কোলেস্ট্রল, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। ঠিক আছে, তাহলে পরবর্তী স্লাইডে যাওয়া যাক। দেখো, এখন হার্ট অ্যাটাক বা স্ট্রোক, এটা কাকে বলা হয়? দেখো, হার্ট অ্যাটাক বা স্ট্রোক হলো দেহে, এই যেটা বললাম না, দেহে এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল পরিমাণ বেড়ে গেলে করোনারি আর্টারি ব্লক হয়ে হার্টে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, এবার আমাদের শরীরে যখন এলডিএলের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিনের পরিমাণ বেড়ে যায়, তখন কি হয়, আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে, এই কোলেস্ট্রল কি করে, সেই ব্লাড ভেসেলগুলোকে ব্লক করা স্টার্ট করে দেয়। অর্থাৎ এই ব্লাড ভেসেলের মধ্যে সে জমা হয়ে যায়। কারণ কি, লিভার তো আমাদের এগুলোকে সহজে শরীরের বাইরে বের করতে পারে না। ফলে কি হয়, এগুলো আমাদের ব্লাড ভেসেলসের মধ্যে জমা হয়ে যায়। এখন একটা পাইপের মধ্যে যদি তোমার ক্রমাগত নোংরা জমা হতে থাকে, তাহলে কি হয়, পাইপের মধ্যে দিয়ে ফ্লো কমে যায়। ঠিক তেমনিভাবেই আর্টারি বা ভেনের মধ্যে যদি আমার এই কোলেস্ট্রল জমা হতে শুরু করে, তাহলে স্পেশালি আর্টারির মধ্যে দিয়ে আমার যদি কোলেস্ট্রল জমা হতে শুরু করে, তাহলে কি হয়, আর্টারির মধ্যে দিয়ে ব্লাড সাপ্লাইটা বন্ধ হতে থাকে আস্তে আস্তে। এর ফলেই আমার স্ট্রোক হয়। কারণ কি, দেখো, হার্ট তো আমাদের একটা মেশিন, ওরও তো অক্সিজেনের প্রয়োজন হয়। এবার আমি এই যে করোনারি আর্টারির কথা বললাম, করোনারি আর্টারি এখানে তুমি দেখতেই পাচ্ছ, রাইট করোনারি আর্টারি, লেফট কোথায় গেল, লেফট করোনারি আর্টারি। এগুলো কি করে, এগুলো হচ্ছে আমাদের ব্লাড, মানে হার্ট মাসেলসে, অর্থাৎ হৃৎপিণ্ডের যে মাসেল আছে, সেই মাসেলসে তারা ব্লাড সাপ্লাই দেয়, যাতে হৃৎপিণ্ডটা প্রপার ফাংশন থাকে। এখন এই করোনারি আর্টারির মধ্যে যদি এলডিএল বা কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল যাই বলো না কেন, এটা যদি জমে যায়, তাহলে কি হয়, আমাদের হৃৎপেশিতে O2 সাপ্লাই আর হয় না, অর্থাৎ অক্সিজেন সাপ্লাইটা কমতে থাকে, এবং সেখান দিয়েই আমার হার্ট অ্যাটাক বা স্ট্রোক যাকে বলে সেটা হয়। এবার দেখো, পরীক্ষায় যে প্রশ্নটা এখান দিয়ে দেয়, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ কি? সেখানে শুধু একটাই কারণ, সেটা কি, করোনারি আর্টারি ব্লক হয়ে যাওয়ার কারণ। তো এই করোনারি আর্টারি কথাটা তোমরা মনে রাখতে পারো, এটা কিন্তু পরীক্ষায় অনেকবারই এসছে। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি নেক্সট ভিডিওয় তোমার স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, তারপরে হচ্ছে রক্তকণিকা বা ব্লাড কর্পাসেল, মানে যেমন আরবিসি বা লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা, এগুলো কি, সেখান দিয়ে কী টাইপের প্রশ্ন দিয়ে থাকে, সেই নিয়ে আলোচনা করব। তাহলে চ্যানেলটার সাথে যুক্ত অবশ্যই থেকো। ধন্যবাদ।